জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না, বললেন জি.এম. কাদের। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। জানাবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলের সংস্কার যেভাবে সম্ভব। সেনাবাহিনীর পক্ষে ছিল বলে হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো সরি আর চুপ থাকতে পারলাম না, শারজিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় পার্টিকে দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না, বললেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, আমাদের দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নেবেন? সেভাবেই প্রস্তুতি নেন। সারা দেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোনো ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। মানুষের মনে আমরা আছি এবং থাকবো। তিনি বলেন, আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, রংপুরের মানুষ শান্তি নেই। এখানে চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে, মানুষকে লুট করা হচ্ছে, বাড়িঘর দখল করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি, আমরা সহযোগিতার রাজনীতি করি, আমরা বন্ধুত্বের রাজনীতি করি, আমরা ঘৃণার রাজনীতি করি না। আওয়ামী লীগ নিষিদ্ধে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচারের দাবিতে আগামী 2 সপ্তাহের জন্য জুলাই রিভাইজ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ মঞ্চ নামের একটি প্ল্যাটফর্ম। ঘোষিত এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, অনলাইন অফলাইন প্রচার প্রচারণা, দেওয়াল লিখন শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা। সংবাদ সম্মেলনে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই গণহত্যার 7 মাস অতিবাহিত হলেও খুনিদের বিচারের ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। খুনিরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপনে সংগঠিত হচ্ছে, এমনকি ছোটিকা মিছিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধানের কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। দ্বিতীয় কর্তব্য ছিল জুলাই গণহত্যা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো ক্ষেত্রে আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আহতদের এখন নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলের সংস্কার যেভাবে সম্ভব। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অন্তর্বর্তীমূলক সমাজের আকাঙ্ক্ষা তীব্র হয়েছে, তবে অভ্যুত্থানের 7 মাস পরেও সমাজে এখনো দুর্ভাগ্যবশত কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি। রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রতিষ্ঠানগুলো নিয়ে অনেক অস্বস্তি ও উদ্বেগ দেখা দিয়েছে। মূলত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ের ঘাটতি দেখা যাচ্ছে। এই উদ্বেগ, অস্বস্তি ও সমন্বয়ের অভাবে সমাজ ও রাষ্ট্রে অস্থিতিশীলতা বিরাজ করছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে ক্রমশ পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাকে সরকার, রাজনৈতিক দল ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে শিক্ষার্থীদের এক রকমের দূরত্ব ও বোঝাপড়ার অভাব বলা যায়। এটিকে অন্তর্বর্তী সরকার ও সক্রিয় রাজনৈতিক দলগুলোর উপর ছাত্রদের এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। আন্দোলন সংগ্রামের ব্যাকরণ অনুযায়ী এই ধরনের ঘোষণাপত্র সাধারণত অভ্যুত্থানের আগে কিংবা আন্দোলনের এক পর্যায়ে দেওয়া হয়ে থাকে, কিন্তু অভ্যুত্থানের 6 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাটি দেওয়ার চেষ্টা হয়েছে। ইতিহাসে আমরা দেখেছি সাধারণত এই ধরনের উদ্যোগ অভ্যুত্থানের শরিকদের সমঝোতার ভিত্তি ও নীতিতে তৈরি হয়, কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও শরিকদের যথেষ্ট বোঝাপড়া ও যোগাযোগ ছিল না। যখন এই জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। ফলে ওই ঘোষণাপত্র প্রাসঙ্গিকতা ফিকে হয়ে গেছে বলে ভুল হবে না। সম্মুখ যুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয়গুলো, সক্রিয় রাজনৈতিক দলের সংগঠনগুলোর মধ্যে আন্দোলনকালে শক্ত ঐক্য গড়ে উঠেছিল, কিন্তু অভ্যুত্থানের পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর অন্যতম কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের এক রকমের দূরত্ব। এর সঙ্গে সংস্কারের সময়সীমা এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ আর চলমান সংস্কারের কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
ইত্যাদি যুক্ত সংস্কারের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সংবিধানের মৌলিক পরিবর্তন নিয়ে আসা। সংবাদ মাধ্যমে আমরা জেনেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি। দেশ পরিচালনার জন্য দরকার রাজনৈতিক দল আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তুলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তা কায়েমের মূল চালকও আসতে হবে রাজনৈতিক দলের মধ্য থেকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক ব্যবস্থায় এই গুণগত পরিবর্তন আনতে আগ্রহী হবে বলে মনে হয় না। 50 বছরের বেশি সময় ধরে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের কাছে এই বিষয়ে আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। সুতরাং বিদ্যমান রাজনৈতিক পাচাতনে নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এমন রাজনৈতিক শক্তির শূন্যতা রয়েছে, তবে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ করার জন্য একটি রাজনৈতিক শক্তির বিকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদের সঙ্গে সমাজে একটি যোগাযোগ তৈরি হয়েছে আর বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের শক্তি ও সংযোগের উপর ভর করে দাঁড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ও সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। এখানে পরিষ্কারভাবে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার মতো একটি রাজনৈতিক দল হয়ে ওঠার জন্য যে প্রস্তুতি, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা দরকার সেটি কিন্তু ছাত্র সংগঠন বা সম্ভাব্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অনুপস্থিত। সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগের জায়গাটা এখনো স্পষ্ট বা শক্তিশালী নয়। ফলে পুরনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করতে হলে এনসিপিকে শুধু ছাত্র শক্তির উপর ভর করলে চলবে না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জায়গাটা পরিষ্কার করতে না পারলে তারা খুব বেশি দূরে যেতে পারবে না, বলা যায় না। সেনাবাহিনীর পক্ষে ছিল বলে হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 1971, 90 এবং 2024 সালের আন্দোলনে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, আমাদেরকে সম্মান দেখাতে হবে। রিজভী বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আরো সামনে যে কাজ আছে, অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের সংগ্রাম হচ্ছে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। রিজভী বলেন, আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমাদের দ্বারা, সেই সব প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। আমাদেরকে মনে রাখতে হবে, 1971 সালে আমাদের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে ছিল এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা 90-এর আন্দোলনেও দেখেছি, আন্দোলনে যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। 2024 সালে আমরা দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। সরি আর চুপ থাকতে পারলাম না, সার্জিসের পোস্টে হান্নানের প্রতিক্রিয়া। সরি আর চুপ থাকতে পারলাম না, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের দুই রকম কথার প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগ এনে গত 21 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অপরদিকে আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি কিছুটা ভুলভাবে এসেছে বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপির এই দুই শীর্ষ নেতা দুই রকম কথার বিভক্ত এখন নেটিজেনরা। এনসিপিতে শীর্ষ নেতারা সম্পর্কে ফাটল ধরেছে বলেও মনে করছেন অনেকে। আর এসব কাদা ছোড়াছুড়িতে যে দিন শেষে দলটি বিতর্কিত হচ্ছে তা এবার জানিয়েছেন দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া সার্জিসের পোস্টে কমেন্ট করে সেটাই জানিয়েছেন হান্নান মাসুদ। সার্জিসের সেই পোস্টে মন্তব্যের ঘরে হান্নান লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলেছি, দুজনেই একজনে মিথ্যা বলেছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচারণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্ক করছেন। তিনি আরো বলেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্ক করার কাদের এজেন্ডা? সরি আর চুপ থাকতে পারলাম না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।